আর আমরা আর কোনো উপদেষ্টা বানাবো না, আমরা ক্ষমতা নিতে প্রস্তুত। তারেক রহমান অলরেডি ক্ষমতা চালাইতে ব্যর্থ হয়েছে। বিএনপি সরকার তারা বলেছিল তারা 1 কোটি কর্মসংস্থান তারা ব্যবস্থা করবে, কিন্তু আমরা দেখলাম যে বিএনপি সরকার এই 6 মাসের মধ্যে অন্তত লক্ষের কাছাকাছি কর্মসংস্থান, বিভিন্ন মানুষ কর্মসংস্থান হারিয়েছে। তবে হ্যাঁ, তারা একটা কর্মসংস্থান তৈরি করেছে, যেটা হচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে এই 6 মাসেই কয়েক লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে, যাদের পেশা হচ্ছে চাঁদাবাজি করা। চাঁদাবাজির মাধ্যমে যারা জীবিকা নির্বাহ করা শুরু করেছে, কিন্তু এই মানুষগুলো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে জুলুম করে, শোষণ করে, চাঁদাবাজির মধ্য দিয়ে এই নিজের জীবিকা নির্বাহ করছে। এই গুপ্ত গুপ্ত গুপ্ত, এটা প্রধানমন্ত্রীর ভাষা, এটা কোনো প্রধানমন্ত্রীর ভাষা হইতে পারে না। তার বলছে তুই বয়, এটা কোনো প্রধানমন্ত্রীর ভাষা হইতে পারে না। আমরা বলে দিয়েছিলাম এই সরকার থাকতে পারবে না। কেন থাকতে পারে না? এটার জন্য তারেক রহমান নিজেই দায়ী। নিজে যদি নিজের পায়ে কুড়াল মারে, ওই পাগলটা কে ঠেকাবে? বিপিনুরকে হলুদ কার্ড দিলেন তারেক রহমান, বললেন আরেকটু বাড়লে লাল কার্ড রেডি আছে। বিপিনুরের সাউন্ড পাল্টিয়ে গিয়েছে আজকে। সে বলছে 24-এ একসাথে এত জীবন, এত রক্ত, এত কিছু, এত তাড়াতাড়ি আমরা আলাদা হতে পারি না, আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। জামায়াত ইসলামী এই দেশ চালাতে পারবে, রাষ্ট্র চালাতে পারবে? এই দেশকে তো ফিলিস্তিন বানাবে যদি জামাত কখনো ওই রাজনৈতিক টপ জায়গায় আপনার যাওয়ার সুযোগ পায়। এই সরকারের অনেক রকম প্রবলেম আছে ভাই, বিশেষ করে বড় প্রবলেম আমাদের একটা গণভোট নিয়ে ওনারা চিনিমিনি করছে, আমাদের সঙ্গে বেইমানি করছে, মুনাফিকি করছে। এই দোষটা তো ওনারা করছে, কিন্তু এই সরকারের যদি অন্য অন্য কাজকর্মগুলো যদি আপনারা ফলো করতে চান, তাহলে কি দেখতে পাই? বিশেষ করে ভারতের সঙ্গে আমাদের বর্তমান যে সম্পর্ক, এটা বিচার করে আমরা কি পাই? আবার এদিকে দেখেন মক্কা চুক্তি, এটার সঙ্গে বাংলাদেশ যাচ্ছে ভাই, কনফার্ম থাকেন যাচ্ছে, যেতেই হবে। কারণ কি জানেন? আমাদের আছে ম্যান পাওয়ার। অনেকে বলে ভাই ওদের তো অনেক কিছু আছে, আমাদের কি আছে? আমাদের আছে ভাই সৈনিক, সোলজার। হ্যাঁ ভাই, বাংলাদেশের সোলজার, পৃথিবীর যদি সেরা সোলজার 1 থেকে 5 খুঁজে বাইর করেন, এর মধ্যে বাংলাদেশের সোলজার পাবেন। আমাদের সেই সোলজারের পাওয়ারটা আছে। আসসালামু আলাইকুম দর্শক, খুবই আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়া। দর্শক শ্রোতা, বিএনপি বর্তমানে ক্ষমতায় আসার পরে আমরা কি পেলাম এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি? বিরোধী দলীয় নেতাকর্মীরা একের পর এক কিন্তু সরকারকে দোষারোপ করে যাচ্ছে। কেননা সরকার প্রধান জনাব তারেক রহমান বাংলাদেশে ক্ষমতায় আসার আগে বা বিএনপির সরকার হওয়ার আগে, বিএনপি ক্ষমতায় আসার আগে জনাব তারেক রহমান একটা জনসভায় ওয়াদা করেছিল যে বিএনপি যদি কোনোভাবে সরকারে আসতে পারে তাহলে 1 কোটি মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করবে বা চাকরি দিবে। কিন্তু বর্তমানে এমন পরিস্থিতি হচ্ছে বা ঘটে গেছে, অলরেডি প্রায় লক্ষাধিকের কাছাকাছি মানুষ কর্মসংস্থান হারাচ্ছে বা মানুষ চাকরি হারিয়েছে। তাইলে বিএনপি যে কথাটা দিয়েছিল তার পুরোটাই উল্টো হচ্ছে। এদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম এরা একের পর এক সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে। তাদের বক্তব্য অনুযায়ী এবার যদি সরকার পতনের ডাক আমরা দেই তাহলে কোনো উপদেষ্টা বানাবো না। অর্থাৎ প্রধান উপদেষ্টা বানানো হয়েছিল ডক্টর ইউনূসকে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে। এবার নাসিরউদ্দিন পাটোয়ারি সরাসরি হুঁশিয়ারি দিয়েছে, এবার যদি তারেক রহমান সরকার দেশ থেকে বিদায় নেয় বা তাকে আমরা আন্দোলন করে বিদায় করতে পারি তাহলে আর সেই উপদেষ্টা আমরা বানাতে রাজি নই, সরাসরি আমরা নিজেরাই দল গঠন করব বা সরকার গঠন করব। দর্শক শ্রোতা, এদিকে এই যে জনাব তারেক রহমান সরকার যে শুধু ব্যর্থতাই হয়েছে তা কিন্তু নয়, তার কিছু সফলতাও রয়েছে। হ্যাঁ, যেমন এই যে ভারত বাংলাদেশের সম্পর্ক আগে হাসিনা থাকতে কেমন ছিল, ডক্টর ইউনূস থাকতে কেমন ছিল আর এখন কেমন আছে। দেখেন, ডক্টর ইউনূস থাকতে কিন্তু ডক্টর ইউনূস দেখিয়ে দিয়েছে চোখে চোখ রেখে কিভাবে কথা বলতে হয়। ভারতের গোলামি নয়, ভারতের গোলামি করে নয়, মাথা উঁচু করে কিভাবে বাঁচতে হয় সেটা শিখিয়ে দিয়ে গিয়েছে। আমরা মনে করি এখন জনাব তারেক রহমান সরকারও তার বাবার মতো মায়ের মতো ভারতের চোখে চোখ রেখে কথা বলছে, কোনোভাবেই ভারতের তাবেদারি মেনে নিচ্ছে না, কোনোভাবেই ভারতের সাথে আতাত করছে না বা ভারতের কাছে মাথা নত করছে না। অনেক চেষ্টাই কিন্তু ভারত করছে জনাব তারেক রহমানকে একটু ভাগিয়ে নেওয়া, কিন্তু কোনোভাবেই এটা পারছে না। অন্যদিকে দেশের দিক দিয়ে যদি বলতে চান তাহলে দেশ চালাতে ব্যর্থ হচ্ছে জনাব তারেক রহমান, এমনটাই কিন্তু মনে করছে নেটিজেনরা এবং বিশ্লেষকরা। কেননা দেশের বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ, সকল কিছুর দাম বৃদ্ধি, তেলের দাম, গ্যাসের দাম, বিদ্যুতের দাম, যার কারণে কিন্তু দেশের মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। আর এইভাবে যদি চলতে থাকে একটা দেশের পরিস্থিতি ভয়াবহর দিকে যাবে, এটাই কিন্তু স্বাভাবিক। যাই হোক দর্শক, আরেকটা বিষয় রয়ে গেছে, রংপুরে 4টা মার্ডার হয়েছে
এই বিষয়টি নিয়েও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক চাঞ্চল্যকর তথ্য জানবেন, কিন্তু পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে। দর্শক, আমি কথা বাড়াবো না, সরাসরি মূল আলোচনায় চলে যাব। তার আগে বলবো, আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন তাহলে একটা লাইক দিয়ে আমরা বিস্তারিত আলোচনা শুনে আসি। একই পরিবারের 4 জন পৃথিবী থেকে বিদায় হয়ে গেল একই রাতে। এটা নিয়ে যে দুঃখ প্রকাশ করবেন, সমবেদনা জানাবেন, সেই সুযোগটাও নাই। কারণ এটা নিয়ে নানান রকম প্রশ্ন দেখা দিচ্ছে। এর মধ্যে আবার রাজনীতিও ঢুকে গেছে, আবার ছেঁচড়ামিও ঢুকে গেছে। কিছু কিছু মানুষ খুবই ছেঁচড়ামি করতেছে। আমি দেখাই আপনাদেরকে। বাংলাদেশে আবারও জেহাদির হাতে হিন্দু নিধন, এর আগে আমরা নিখুঁত দাসের মতন ঘটনা দেখেছিলাম, আবারও দেখলাম। মানে তাদের অপরাধ কি ছিল জানেন? তারা শুধুমাত্র সনাতনী হিন্দু। এটা বাংলাদেশের রংপুরের একটা হিন্দু পরিবারের কান্না, যেখানে কিনা এই দেখতে পাচ্ছেন এই যে 4 জন পরিবারের 4 জনকে একসাথে নৃশংসভাবে হত্যা করে দিয়েছে বাংলাদেশের জিহাদিরা। বাংলাদেশের জেহাদিরা, বুঝছেন? মূল কথা ওই জায়গায়। যদি ওই মুগ্ধ দাস যার নাম, ওর নাম যদি মুগ্ধ দাস না হইয়া মুজাম্মেল হইতো, তাইলে ঘটনা ঘটা যাইত। আরেকজনের নাম স্নিগ্ধ দাস, ওর নাম যদি স্নিগ্ধ দাস না হইয়া সিকান্দর হইতো, তাইলে ঘটনাটা অন্যরকম হয়ে যেত, যেটা সবাই চাচ্ছে। হ্যাঁ, এই রাজনীতিটাই করতে চাচ্ছে ভাই ব্রাদার। একটুখানি বোঝার চেষ্টা করেন। যারা বলতে চাচ্ছে 2 জনের পক্ষে এই 4 জনকে মারা কি সম্ভব? ভাই ব্রাদার, 4 জনের মধ্যে 1 জন বাচ্চা আর 2 জন মেয়ে মানুষ আর 1 জন পুরুষ। কিভাবে মার্ডারটা হয়েছে অনেকে আপনারা জানেন। আসল ঘটনাটা কি জানেন? 4 জন কেন 10 জনকে মার্ডার করা যায় এই 2 জনের পক্ষে সম্ভব। কারণ তারা মাদক আসক্ত। আর এমন একটা মাদক, যে মাদকের এত শক্তি ভাই, বললাম তো 10 জনের সাথে এই 2 জন যদি 10 জনের সাথেও মারামারি করে না, ওই 10 জন হাইরা যাবে। যদি এরা ওই মাদকটাই না মারামারি করতে যায়, অন্যরকম শক্তি গায়ে চলে আসে, তো ভাই এটা সম্ভব, অবশ্যই সম্ভব। আসেন আমরা এই ব্যাপারটা নিয়ে একটু আলাপ করি। কেন এত সন্দেহ, কেন বিশ্বাস করতে চাচ্ছে না, আর রাজনীতিটা কি হইতেছে? ভাই ব্রাদার দেখেন, ওরা কিন্তু ওই শিক্ষকের ছাদের মধ্যে আসছিল। কেন আসছে? পাশের ছাদেও তো খাইতে পারতো, কারণ ওইটা খোলামেলা ছাদ, ওখানে প্রচুর বাতাস, ওদের একটা কিছু আড়াল লাগবে। এই ছাদে 2.5 ফিট একটা দেওয়াল আছে, বাউন্ডারি একটা দেওয়াল আছে। ওই দেওয়ালের কোনায় বৈশা হয়তো খাবে, ওইখান থেকে বাতাস থেকে বাঁচতে পারবে। কারণ এই মাদক নিবার জন্য ওই গ্যাস লাইট লাগে, ওই ফয়েল পেপার লাগে। আর ওই গ্যাস লাইট যখন আপনি জ্বালাবেন, বাতাসে নিভাই দিতে পারে, ডিস্টার্ব হইতে পারে। ভাই একটা 300, 400, 500 টাকা দিয়ে কিনে আনছে, এটা যত্ন করে খাইতে হবে না? যার জন্য আসতে পারে। কারণ কি, ওই ছাদ থেকে এই ছাদে আসা, ওই ছাদ থেকে এই ছাদে আসা, ওই 2.5 ফিটের একটা ওয়াল, ওইটুকু পার হওয়া কোনো ব্যাপার না। ওই ছাদটা যেহেতু খোলা, এই ছাদে আসছে বাতাস থেকে আড়াল হইয়া ওইটা খাওয়ার জন্য। এখন কথা হচ্ছে, দেখেন, ওরা যদি মার্ডার করতে আসতো, ওদের যদি ওই উদ্দেশ্য থাকতো, এই শিক্ষকের ঘর থেকে গয়নাগাটি লুট করুন, টাকা পয়সা লুট করুন, যদি ওই উদ্দেশ্য থাকতো, তাহলে তো ভাই ওরা ওই ঘরের দিকেই যাইতো। তাহলে তো ওরা ওই ছাদের যে সিঁড়িঘর আছে, ওইটার মধ্যে একটা দরজা আছে, ওইটা খুইলা ওই টিচারের ঘরের দরজা যায় নক করতো। ওদের যদি ওই উদ্দেশ্য থাকতো, ওরা ছাদেই ছিল। ওই টিচার কিন্তু ছাদে আসছে, কেন আসছে? উনি হয়তো টুকটাক আওয়াজ পাইছে, মনে করছে যে ছাদে কেউ আছে, থাকতে পারে, ওই সন্দেহে আসে। কারণ উনি খালি গায়ে গামছা নিয়ে আসছে। ওইখানে আসার পর হয়তো দেখা ফেলছে ওরা বাবা খাইতেছে, এটা নিয়ে তর্ক বিতর্ক হয়েছে। হয়তো শিক্ষক বলছে, শিক্ষক মানুষ তো ভাই, একটু শাসন করছে, শাসন করে বলছে এটা নিয়ে আমি কালকে বিচার ডাকুন, তোমরা আমার ছাদের মধ্যে কেন আসছো, এমন কথা বলতে পারে। যার ফলে উনার উপরে আক্রমণ করছে। কারণ এই মাদকটা এরকমই ভাই, ওদের মাথার মধ্যে তখন ঢুকছে, হায় হায়, এ যদি বইলা দেয় তাহলে তো আমাদের সবকিছু শেষ। যে ছেলেটা স্বর্ণের দোকানে কাজ করে, ও চাকরি হারাবে, সঙ্গে যে ছিল সে কিন্তু আবার বিবাহিত, তার মাথায় ঢুকছে, হায় হায়, এটা যদি কালকে জানাজানি হয়ে যায়, আমি বোর কাছে মুখ দেখামু কেমনে, শ্বশুর বাড়ি মুখ দেখামু কেমনে, এগুলো তখন মাথার মধ্যে ঢুকে গেছে। এই নেগেটিভ চিন্তা ঢুকে যাওয়ার পরই আক্রমণ করছে এবং মাইরা ফেলাইছে। মারার পর এখন দেখেন, এই মারামারি করতে গিয়ে একটু ধস্তাধস্তি হয়েছে। আর স্বামী কেন আসতেছে না, স্বামী তো ছাদে গেছে, ওইটা দেখার জন্য ওনার ওয়াইফ আসছে। ওনার ওয়াইফ যখন সিঁড়ি দিয়ে আসতেছিল, তখন তাকে ধরছে, তাকে ধরে ওই একই কাজ করছে। এরপরে তারা ঘরে ঢুকছে। এবং এমনও হইতে পারে, ওই মেয়েটা তো ভাই বড় হয়েছে, হ্যাঁ ভাই, ছোটখাটো না, বাচ্চা না, ছেলেটা বাচ্চা, কিন্তু ওই মেয়েটা যখন সামনে আসছে, সে যখন দেখা ফেলাইছে, তাকেও ধরছে, তাকেও মাইরা ফেলছে। হয়তো ওই বাচ্চাটাও দেখে ফেলছে, তাকেও মারছে। কিন্তু এখন একটা প্রশ্ন আমার মাথার মধ্যে ঘুরতেছে, এরা তো একটা ক্রাইমের মধ্যে ঢুকেই গেছে, তাই না? ক্রাইম কইরা ফেলছে, মাইরা ফেলছে, কিন্তু তারপরও কেন ওই ঘরে বৈশা বৈশা খেজুর খাইছে, শশা খাইছে, এবং ওই ঘর থেকে যে আবার গয়নাগাটি লুট করছে না, একজন তো স্বর্ণের দোকানে কাজ করে, সে আবার এটা আগুন দিয়া পোড়ায়া পরীক্ষা করছে যে এটা আসলে স্বর্ণ না ইমিটেশনের গয়না। চিন্তা করেন কত ঠান্ডা মাথায় এই কাজগুলা করছে। কিভাবে সম্ভব হইলো? সম্ভব হয়েছে ওই একটা কারণেই, কারণ তারা নেশায় ওয়ান ওয়ে রোডে ঢুকে গেছে। এখান থেকে ইউ টার্ন নেওয়ার কোনো রাস্তা নাই, ওদের মাথার মধ্যে তো ঢুকে গেছে, রক্তের খেলা তো খেলেই ফেলাইছে, ওইখান থেকে তার ফেরত আসার কোনো রাস্তা নাই। এখন ওরা বাঁচার চিন্তা করতেছিল, কিভাবে বাইর হমু, ছাদ দিয়া যদি বাইর হইতে যাই, আশেপাশে থেকে অনেকে দেখে ফেলতে পারে। আবার দেখেন, এটাও শোনা গেছে যে ওরা আজানের জন্য অপেক্ষা করতেছিল, সেদিন শুক্রবার ছিল। কিন্তু প্রশ্ন হলো, এলাকাটার নাম দাসপাড়া, এখানে আশেপাশে কতজন মুসলমান আছে আমার জানা নাই, এখানে কোনো মসজিদ আছে কিনা সেটাও আমার জানা নাই। থাকতে পারে, দূরে থাকতে পারে, কিন্তু একটা হিন্দু এলাকায়, এবং বাড়িগুলা কিন্তু একটার সাথে একটা লাগানো, একেবারেই ঘন বসতি, কেউ টের পায় নাই। কেন টের পায় নাই?
একটু আগেই বললাম, ওই নেশাটা করার পর অসুরের মতো একটা শক্তি চলে আসে। কোনো ব্যাপারই না ভাই, ওই মুখের মধ্যে যখন খাবলা মেরে ধরবে না, টু শব্দ করার কোনো ক্ষমতা থাকবে না, এতটা শক্তি চলে আসে ওই গায়ের মধ্যে। ওই কাজটা ওই জন্যই করতে পারছে। এখন কথা হলো, ওখানে যে ইলেকট্রিক লাইনটা ছিল ওইটা কেন বিচ্ছিন্ন করা হলো, ওইটারও জবাব দিছে কিন্তু পুলিশ। ওদের মাথার মধ্যে ঢুকছে যে ইলেকট্রিক লাইটটা যদি আমরা না ছিড়ি আমরা বাইরে হতে পারবো না, কারণ বাইরের দিকে কোথাও সিসি ক্যামেরা আছে, ওইটা যেন না দেখা যায়, এরকম একটা চিন্তা ভাবনা করছে। আসলে ভাই দেখেন, ওই মাদক নেওয়ার পর না কোনো চিন্তা ভাবনা করার ক্ষমতা থাকেই না। দেখেন ওরা কিন্তু পালায়া যেতে পারতো, ওরা তো মার্ডার করছে, ওরা তো জানে পালাই নেই কেন, একই এলাকার সবাই যদি পালায়া যায় সন্দেহ করবে। যার জন্য দেখেন নিজের ঘরে না ঘুমায়া ওই আত্মীয়র বাসায়, চাচাতো ভাইয়ের বাসায় যায় ঘুমায় আসছিল, ওইখানে যায় পুলিশ হানা দিছে, পুলিশ ওকে ধরার পর আরেকজনকে ধরছে, কিন্তু আরেকজনকে যখন ধরতে গেছে সে কিন্তু পিছনের দরজা দিয়ে ভাইগা গেছে, পালাইছে। তারপরে কিন্তু চেঞ্জিং হয়েছে, পুলিশ তার পিছনে কিন্তু ওই রাত্রি বেলায় ছুটছে, সে জায়গায় কোথাও একটা জায়গায় পালাইছিল, সেখান থেকে খুঁজা বাই করছে ভোর রাতের দিকে। ও পালাবে কেন যদি কোনো অপরাধ না কইরা থাকে? তারপরে সবচেয়ে বড় কথা কি ভাই জানেন, তাদেরকে যখন ধৈর্য নিয়ে আসতেছিল তাদের কিন্তু এই শির দ্বারা এরকম সোজা ছিল না, মাথা নিচের দিকে ছিল, নত ছিল, কারোর দিকে তাকাইতে পারতেছিল না, কারণ এলাকার সবাই তো তাদেরকে চিনে। কিন্তু কথা হচ্ছে ওই এলাকার মানুষই কেন এখন ওই মানব বন্ধন করতেছে, তারা কেন পুলিশের কথা বিশ্বাস করতে চাচ্ছে না? আসলে এর পিছনে কোনো একটা রাজনীতি আছে। সেই রাজনীতিটা কি জানেন, যে কোনো অ্যাঙ্গেলে হোক এটাকে যদি দেখাইতে পারে কোনো উগ্রবাদীর কাজ, তাহলে ভাই অনেক বড় ফায়দা। কারণ এলাকাটার নাম কি? রংপুর। এই জেলার নাম রংপুর, এটা নিয়ে অনেক কথাই আগে শুনছেন। এই রংপুর ওরা দখল করতে চায়, কিনা নিতে চায়, ওইখানে আবার ওই যে শিব মন্দির, আরো অনেক কাহিনী, ওই যে একজন অ্যারেস্ট হয়েছে ওই শিব মন্দির বানাইতে যায়, ওইটা তো আপনারা জানেন। এরকম অনেক কাহিনী আছে এই রংপুর নিয়ে। সরকারকে এই বিপদে ফেলার জন্যই এই পার্শ্ববর্তী দেশ থেকে এবং যারা পরাজিত শক্তি তাদেরই এই বয়ান কিন্তু সামনে নিয়ে আসতেছে। তারপরেও দেখবেন এটা নিয়ে বহু রকম প্রশ্ন সামনে আসবে। প্রশ্ন আসা উচিত, দরকার আছে ভাই, হ্যাঁ প্রশ্ন কেন করবেন না, কিন্তু উত্তরও তো পাইতে হবে। উত্তর কিন্তু অলরেডি পুলিশ দিতেছে, সিআইডিও কিন্তু অলরেডি দিয়ে দিছে। ওনারা কিন্তু বলছে যে এরা নিজেরাই স্বীকারোক্তি দিছে, এই হত্যার পিছনে তাদেরই হাত এবং ওই মাদক দ্রব্য। স্যার দেখে ফেলাইছিল, স্যারের সাথে তর্ক বিতর্ক, তারপর একজন একজন করে 4 জনকে হত্যা করা হয়েছে। তারপরও আমার ভিতরে একটা প্রশ্ন দেখা দিছে, পুলিশ কোনো একটা কিছু এখানে গোপন করতে চাইছে। হ্যাঁ ভাই, এমন কিছু গোপন করতে চাইছে যেটা বাইরে যদি আসে এটা অন্যরকম একটা কালার হয়ে যাবে, মানুষের ভিতরে অন্যরকম রিয়াকশন হইতে পারে। এরকম কিছু কি আছে? কারণ এই কথাটা কেন বললাম, যে ওখানে কিন্তু একটা সুন্দরী মেয়ে ছিল, ওই যে আগামী চক্রবর্তী। ওই আগামী চক্রবর্তীর যে পোস্টমর্টম হয়েছে ওইখানে একটা ডোমের সাক্ষাৎকার দেখলাম, আপনারাও দেখতে পাবেন। ওই ডোমের গোপন ক্যামেরাতে ওই ডোমের কিছু কথাবার্তা নিছে। আমি জানি না ওই চ্যানেলটা ওই ডোমের চেহারাটা কেন দেখাইলো, আমার কাছে ফুটেজ আছে, আমি দেখাবো না। ওই ডোম কিন্তু একটা কথা বলতেছিল যে ওই আগামী চক্রবর্তীর গোপনাঙ্গে এমন কিছু পাওয়া গেছে যেটা বোঝা যায় ধর্ষণের কিছু একটা ঘটনা ঘটছে, এমন কিছু হইতে পারে। এটাই কিন্তু ওই ডোম ইঙ্গিত দিছে এবং ওই ডাক্তারের সঙ্গে সে আলাপটা করছে, যে ডাক্তারকে বলছে আমি গোপনাঙ্গে এরকম একটা কিছু পাইছি। আপনারা তো জানেন ডোম কিন্তু থাকতে হয় ডাক্তারের সাথে, ওই যে কাটা ছিঁড়ার ব্যাপারগুলো কিন্তু ডাক্তার নিজের হাতে খুব কমই করে, এগুলো ডোম দ্বারাই করা হয়। ওই ডোম এই কথাটা বলছে। এখান থেকে আমার মনের মধ্যে প্রশ্ন জাগছে, এরকম কোনো কিছু কি ঘটতে পারে? পুলিশ কি এটাই গোপন করতে চাইছে? এরকম একটা প্রশ্ন আমার মনের মধ্যে দেখা দিছে। কিন্তু কি লাভ পুলিশে এটা গোপন কইরা? হ্যাঁ ভাই, লাভ একটাই হতে পারে, সমাজে যেন কোনো রকম রিয়াকশন না হয়, সমাজে যেন কোনো বিরূপ প্রভাব না পড়ে। একে তো ভাই মার্ডার, তারপরে আবার ধর্ষণ, এই দুইটা মিলা বিরাট বড় রিয়াকশন হইতে পারে। এরকম কিছু কি গোপন করতে চাইলো? হইতে পারে, আবার নাও হইতে পারে। ওই ডোম কিন্তু নিজেই বলতেছে উনি ডাক্তারের সাথে এই ব্যাপারটা আলাপ করছে। ডাক্তার আর ওই ডোমকে এখন গোয়েন্দা বিভাগ নিশ্চয়ই কাছে ডাকবে, ডাইকা জিজ্ঞাসাবাদ করবে। যাই হোক ভাই, একটা কথা তো সত্য, এটা ভাই মার্ডার কেস এবং এর মধ্যে কোনো ওই যে জঙ্গি ফঙ্গি আল কায়দা হাবি জাবি এগুলা খুঁজার লাভ নাই, এর মধ্যে রাজনীতি খুঁজার লাভ নাই। এটা নিয়ে যারা রাজনীতি করতে চাইতেছে পার্শ্ববর্তী দেশ থেকে এবং দেশের ভিতরে যারা পরাজিত শক্তি, তারা যে রাজনীতিটা করতে চাইতেছে তাদের মূল উদ্দেশ্য হলো হিন্দু আর মুসলমানের মধ্যে যদি কোনো একটা প্রবলেম সৃষ্টি করা যায়, কোনো একটা বিবাদ তৈরি করা যায়, তাহলে বিরাট বড় একটা ফায়দা লুটতে পারবে। সেই ফায়দাটা কি? সারা বিশ্বের মধ্যে ঢোল পিটাইতে পারবে। এই দেশটা আল কায়দা নিয়ে চলে গেছে, জঙ্গিরা নিয়ে চলে গেছে, এই ঢোলটা পিটাইতে পারবে। ডক্টর ইউনূস স্যারের সরকারের আমলেও কিন্তু এই ঢোল পিটাইতে চাইছে, এই জিনিসটা প্রমাণ করতে চাইছে, পারে নাই। এখন নির্বাচিত সরকার, ওই নির্বাচিত সরকারের সাথে কোনো রকম হচ্ছে না বন্ধুত্ব, কোনো রকম লেনা দেনা হচ্ছে না, বসে আনতে পারতেছে না, বসে আনতে না পাইলেই কিন্তু এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই সরকারের অনেক রকম প্রবলেম আছে ভাই, বিশেষ করে বড় প্রবলেম আমাদের একটা গণভোট নিয়ে ওনারা ছিনিমিনি খেলছে, আমাদের সঙ্গে বেইমানি করছে, মুনাফিকি করছে। এই দোষটা তো ওনারা করছে। কিন্তু এই সরকারের যদি অন্য অন্য কাজকর্মগুলো যদি আপনারা ফলো করতে চান, তাহলে কি দেখতে পাই? বিশেষ করে ভারতের সঙ্গে আমাদের বর্তমান যে সম্পর্ক, এটা বিচার করে আমরা কি পাই? আবার এদিকে দেখেন মক্কা চুক্তি, এটার সঙ্গে বাংলাদেশ যাচ্ছে ভাই, কনফার্ম থাকেন যাচ্ছে, যেতেই হবে। কারণ কি জানেন, আমাদের আছে ম্যান পাওয়ার। অনেকে বলে ভাই ওদের তো অনেক কিছু আছে, আমাদের কি আছে? আমাদের আছে ভাই সৈনিক, সোলজার। হ্যাঁ ভাই, বাংলাদেশের সোলজার, পৃথিবীর যদি সেরা সোলজার 1 থেকে 5 খুঁজে বাইর করেন, এর মধ্যে বাংলাদেশের সোলজার পাবেন। আমাদের সেই সোলজারের পাওয়ারটা আছে।
আছে, আবার দেখেন আরব দেশের আছে টাকা, ধন, দৌলত, মানি যে বিগ পাওয়ার, পুরো ব্যাপারই না, ওই টাকার পাওয়ার আছে। আবার পাকিস্তানের আছে ভাই ওই পারমাণবিক বোমা, হ্যাঁ ভাই, তাদের হাতে সেই পাওয়ারটা আছে। আবার দেখেন টার্কিতে কি, তারা নিজেরাই ভাই ফ্যাক্টরি আছে, নিজেরাই বোম তৈরি করে, ড্রোন তৈরি করে, যুদ্ধের যা যা কিছু লাগে সবই তৈরি করে। আবার এর মধ্যে তো আপনারা শুনে গেছেন আমরা চীন থেকে সেই যুদ্ধ বিমান কিনতেছি, হ্যাঁ ভাই, কথাবার্তা অলরেডি পাকা হয়ে গেছে। এই যে সরকারের একটা নতুন রূপ, যে রূপটা আমরা গত 55 বছর কোন সরকারের আমলে দেখি নাই। আর এটাই হচ্ছে ওদের সবচেয়ে বড় মাথা ব্যথা। আপনারা একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন, আমাদের সংসদে যে স্পিকার, মাননীয় স্পিকার বসে থাকে, ওইখানে দেখবেন কলমা লেখা আছে। এর মধ্যে আপনারা নিশ্চয়ই দেখছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অফিসেও ভাই এই কলমা লেখা হয়েছে। তার মানে কি পরিবর্তন আসতেছে। এর মধ্যে আপনারা এইটাও দেখছেন আমাদের ক্যান্টনমেন্ট গুলাতে ইসলামিক প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয়েছে AIII নামে, এটা আপনারা জানেন। তার মানে বাংলাদেশটা যে একটা মুসলিম কান্ট্রি, এটা কিন্তু ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে, যার জন্য বিরোধী দল সরকারি দল মোটামুটি এক জায়গায় আছে। তার মানে বাংলাদেশ যে একটা ইসলামিক দেশ, এটাই তো ভাই ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। আর এটা যদি প্রকাশ পায়, সবচেয়ে বড় ক্ষতিকার, সবচেয়ে বড় মাথা ব্যথা কার? উনাদের মাথা ব্যথা। কিন্তু ওনারা কিন্তু হিন্দুবাদী রাজনীতি করে, ওনারা কিন্তু জয় শ্রীরাম বইলা মসজিদের মাইক খুলে ফেলতে পারে, রাস্তায় স্লোগান দিতে পারে। আমরা যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলি, তখনই ওনাদের গাত্রদাহ হয়, হ্যাঁ, তখনই গাত্রদাহ আরম্ভ হয়ে যায়। কিন্তু বর্তমান সরকার, বর্তমান বিরোধী দল এবং বর্তমান আমাদের মতো সাধারণ মানুষরা একটা জিনিস বুঝা ফেলাইছি, আমরাও ভাই ইসলামবাদী রাজনীতি করব, আমরা মুসলমান, এটাই তো আমরা বুঝাইতে চাবো। তবে বিদায়ের আগে একটা কথা বলে যাই, সরকারি দল, বিরোধী দল এবং সাধারণ জনগণ সবাই কিন্তু একটা জিনিস বুঝা ফেলাইছে, বাংলাদেশ হচ্ছে মুসলমানের দেশ। এই ব্যাপারটা কিন্তু সবাই বুঝা ফেলাইছে। আর এটা যত তাড়াতাড়ি বুঝবেন, ততই তাড়াতাড়ি নতুন বাংলাদেশের দিকে আমরা আগাইতে থাকুন। বাংলাদেশে যার সাথেই কথা বলি ভাই, সবাই দেখলাম কেমন একটা অস্বস্তিতে ভুগতেছে, বলতেছে ভাই সিকিউরিটি নাই, মানে এইখানে গেলে ভয় লাগে, ওইখানে গেলে ভয় লাগে। কতটুকু সত্য মিথ্যা আমরা এখান থেকে অনুভব করতে পারি না, তবে ফেসবুক বা ইউটিউব দেখে বুঝি যে দেশে একটা মানে পরিস্থিতি খুব একটা ভালো না। কিন্তু ওনারা যেভাবে কথা বলে, মানে আমি যে কয়েকজনের সাথে কথা বললাম, ভালো লাগলো না শুনে। এখন তারা কি কিছু বানায় বলে নাকি সত্যি সত্যিই ঘটতেছে ভাই, না আপনারা ভালো জানেন। আমার এক বন্ধুর সাথে কথা বললাম, গাজীপুরে থাকে, বলে কী করতেছিস, বলে বাড়িতে সিসি ক্যামেরা লাগাইতেছে। বলে কেন সিসি ক্যামেরা হঠাৎ কিনা? কয় ভাই দিনকাল যা পড়ছে, ঘরে থাকি না, বউ বাচ্চা থাকে বাসায়, যদি আল্লাহ না করুক কোনো রকম মানে অঘটন ঘটিয়া যায়, তাহলে যেন সিসিটিভি ক্যামেরা দেখা ধরা যায় যে এরা এটা করছে। এই ধরনের কথা শুনলে ভাই ভালো লাগে না, তাই না? মানে এখন কি এই অবস্থা হয়ে গেছে যে আমার বাড়িতে সিসি ক্যামেরা লাগাই দেবো, সিকিউরিটি কাউরি নাই। যেমন একটা ভিডিও দেখেন, তাহলে আপনি যাচাই করতে পারবেন দেশের অবস্থাটা কি। কিছু বুঝছেন? আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন কচুয়াতে গেছে, উনার গাড়ি ভাগতেছে। চিন্তা করা যায়? তো এই যে আমার বন্ধু যে বলছে সিসি ক্যামেরা লাগাইবো, আমার তো মনে হয় না সে কোনো ভুল কাজ করতেছে। যে দেশে মানে রানিং মন্ত্রী, এবং সে শুধু রানিংই না, সে বর্তমান যে সরকার গঠন করছে বিএনপি, তার মন্ত্রী। নর্থ বেঙ্গলে এমপি আপনার জামাতের, তার ওই যে মেয়ে একটা অসুস্থ ছিল, তার বাড়িতে এসে ভাঙচুর করছে, সে তো জামাতের ছিল, ঠিক আছে? জামাতের এমপির যতটুকু পাওয়ার নাই, যতটুকু পাওয়ার আছে এই আমাদের রানিং সরকারের বিএনপির মন্ত্রীদের। এহসানুল হক মিলনের মতো মন্ত্রীও নিরাপদ না, তার গাড়ি ভাঙতেছে। এবং সে কি বলতেছে, রশিদ স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করো, বলো আমার গাড়ি ভাঙতেছে কচুয়াতে। হইল নি ভাই, এটা বলেন, হইল এটা কিছু? স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করতে হবে, একজন রানিং শিক্ষামন্ত্রীর, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী থানায় বলবে, তারপরে থানার থেকে পুলিশ আসবে, বা যারা ভাঙতেছে তাদের ধরবে। কেন শিক্ষামন্ত্রীকে সেই ক্ষমতা নাই? অবভিয়াসলি আছে। মানে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করো, উনি আসে আমাকে বাঁচাক। এগুলো দেখলে কি মনে হয় যে দেশে খুব ভালো একটা পজিশনই আছে আমরা সবাই? না ভাই, নাই। যে যেভাবেই বলেন, আমরা খুব একটা ভালো নাই। কারণ রানিং মন্ত্রীর গাড়ি যদি রাস্তায় ভাঙ্গা দিতে পারে, সেটা যে পক্ষই দেখ, আমি কোন পক্ষ দিয়েছে আমরা জানি না, হয়তো বা পরে বেরোবে, এটা কোনোভাবে মাইনে নেওয়া যায় না। এখন দেখেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু একটু মানে এখন নৈরাচীরা বসছে, আপনারা খেয়াল করছেন কিনা জানি না। এই যে মানে গতকালকে দেখলাম উনি হঠাৎ করে দুইটা থানায় গেছেন, একটা তেজগাঁয়, আরেকটা হলো বোধহয় খুব সম্ভব পুরানা পল্টন বা নয়া পল্টনের যে মডেল থানা, যাই উনি ওইখান থেকে দুইজন ওসির একদম সাথে সাথে সাসপেন্ড করে দিয়েছে। উনি কিন্তু মানে কিছুদিন আগে দেখছিলাম এই ধানমন্ডি থানায় আসছিল, এরপরে আর কিন্তু উনি খুব একটা করিতকর্মা ছিল না, ইদানিং আবার একটু করিতকর্মা হয়ে গেছে। এই জন্য হয়তো বা হইতে পারে এমন যে তার উপরে চাপ আসছে যে আপনি আইন শৃঙ্খলা ঠিকমতো কন্ট্রোল করতে পারছেন না, আপনাকে আরও করিতকর্মা হইতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী হয়তো বলছেন, এই জন্য উনি এখন করিতকর্মা হয়েছেন। শুধু থানায় পরিদর্শন করেন নাই। আপনার একটা ঘটনা কিছুদিন আগে বাংলাদেশে ঢাকায় ঘুরছিল, ঢাকা মেডিকেল কলেজ যে হসপিটালটা আছে সেইখানকার ENT-র এক ডক্টরকে আপনার সন্ত্রাসীরা চাঁদা চাইছিল,
মনে আছে ঘটনাটা? মানে ডাক্তার সাহেব সন্ত্রাসীরা ফোন করে বলছে আমরা ডেভিড ইমনের লোক, আমাদেরকে $15,000 চাঁদা দিবেন। ডলার মানে টাকা না, $15,000 চাঁদা দিবেন। উনি হোয়াটসঅ্যাপে ফোন আসছে, যদিও লোকাল নাম্বার থেকে আসছে, উনি পাত্তা দেয়নি। 3 দিন পরে সে স্কুটারে কোথা থেকে হসপিটালে আসতেছিল, তাই রাস্তায় ধরে ভাই কি যে মাইকটা দিছে না, ইএনটির একজন ডাক্তার, সে কী কারণে চাঁদা দিবে সেটার এখন পর্যন্ত কোনো রকম ঘটনা আমরা জানি না। তবে যেটা শুনছি যে ওনার অনেক পয়সা আছে, যেহেতু ডাক্তারি করে পয়সা থাকতেই পারে। ওনার 2টা চোখ, মানে একটা চোখের অবস্থা খুবই খারাপ, আরেকটা চোখ যায় অবস্থা। তো এটাও তো অ্যাকচুয়ালি দেশের জন্য কোনো মঙ্গলজনক ঘটনা না, যে একজন ডাক্তার তার যত পয়সায় থাকুক, সে যদি কোনো অন্যায় করে না থাকে, সে তো শ্রম দিয়ে টাকা উপার্জন করতেছে, তার কাছে চাঁদা চাইতে হবে, এবং সেই চাঁদা হইতে হবে ডলারে। এই ওনাকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেখলাম 2-3 দিন আগে দেখতে গেছিলেন, এটাও একটা ভালো কাজ। এর আগে অবশ্য যদি একবার উনি ওই যে রাবিসার হত্যার পর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে উনি রাবিসার বাসায় গেছিলেন, এরপরে কিন্তু তার কোনো ভিজিট আমরা দেখি না। অনেক ঘটনা ঘটতেছে বাংলাদেশে, কিন্তু এই প্রথম দেখলাম যে এই ডাক্তার সাহেবের এখানে উনি গেছেন এবং ডাক্তার সাহেবের সাথে কুশল বিনিময় করে আসছেন, খোঁজখবর নিয়ে আসছেন এবং বলে আসছেন যে খুব তাড়াতাড়ি ধরা হবে যারা তার সাথে এটা করছে। তো এই যে স্বরাষ্ট্রমন্ত্রী যদি করিতকর্মা না হয়, তাহলে দেশের যে অবস্থা, এটা কিন্তু আমরা ফিরে আনতে পারবো না। একমাত্র উনিই পারেন। অনেকেই বলেন যে আমরা কেন অপারেশন ক্লিন হার্ট করি না। দেশের যে অবস্থা, এখন কিন্তু অপারেশন ক্লিন হার্ট 2 করার একদম সময় এসে গেছে ভাই। কারণ আপনারা যেদিকেই তাকাবেন, যেদিকেই শুনবেন, কোনো এক জায়গা থেকে আপনারা দেখবেন না যে খুব একটা ভালো সুসংবাদ আসতেছে। এই রাহাজানি, ডাকাতি, তারপরে আপনার জমি দখল, খুন খারাপি তো আছেই, এটা তো ফেসবুক খুললেই দেখা যায়। এর তো কোনো মানে শেষ নাই। এর জন্য সরকারকে এই যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে পদক্ষেপটা নিচ্ছে, এর জন্য তাকে সাধুবাদ জানাই। সে হয়তো বা এখন একটু করিতকর্মা হবে, এবং উনি করিতকর্মা হলে এবং পুলিশ প্রশাসনকে যদি উনি ঢেলে সাজাতে পারেন, তাহলে আমাদের দেশে আবার হয়তো বা শান্তি আসবে। পুলিশের যে মানে মনোবল, সেটা কিন্তু ভেঙে গেছিলো, কিন্তু আমরা দেখি কোথাও পুলিশ মানে ভিজা বিড়াল হয়ে যায়, কোথাও পুলিশ একদম মানে রাক্ষসের মতো ব্যবহার করে। এই যে ডিফারেন্সটাকে ঘুচাইতে হবে। এই যে মন্ত্রী পরিষদে এত রদবদল হইলো, এতে করে আমার মনে হয় কিছু একটা চেঞ্জ হইতে পারে। তবে কিছু মন্ত্রী বা কিছু সংসদ সদস্য এখনও তেলবাজিতে ভাই একদম নাম্বার 1-এ আছে। আমরা নুরুল ইসলাম মনি সাহেবকে চিনি, সে হলো সরকারি দলের চিফ হুইপ, মানে সংসদের চিফ হুইপ উনি। উনি হলেন এই পুরো যে তার যে 200-250 আপনার সাংসদ আছেন, তাদের হুইপ উনি। ওনার কাছ থেকে পারমিশন নেই আপনার সংসদ সদস্যকে কথা বলতে হয় সংসদে দাঁড়িয়ে। ইটস এ ভেরি বিগ পোস্ট। হ্যাঁ, ওনার মতো একটা মানুষ কালকে একটা নিউজে দেখলাম, উনি গেছিল কবি নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে একটা অনুষ্ঠানে। সেখানে যে উনি বলতেছেন যে আমরা আরেকটা নজরুল পাইছি। সেই নজরুলকে জানেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। উনি নাকি তারেক রহমানের মধ্যে বিদ্রোহী কবি নজরুলের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন। এই কথাটা শুনলে কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুশি হবেন? আমার মনে হয় না। কারণ ওনার একটা গুণ দেখছি, উনি কিন্তু চামচামিটা পছন্দ করেন না, প্রথম থেকেই বলছেন, এবং প্রথম থেকে আমরা দেখে আসতেছি ওনাকে যদি কেউ সামনাসামনি প্রশংসা করে, উনি খুব একটা খুশি হন না, এবং উনি সেটা প্রতিবাদও করছেন। এক জায়গায় আমরা দেখছি না, আমার এই সমস্ত কথা শোনার কোনো দরকার নেই। কিন্তু এই চামচামি তো বন্ধ হচ্ছে না। এই যে আমরা বারবার বলতেছি ভাই চেটে নয় খেটে খাও, কেউ শুনতেছে না। এখন নুরুল ইসলাম মনির মতো একজন মানুষ, যিনি সংসদের চিফ হুইপ, মানে ওনার কথাই পুরো একটা সংসদ চলে, মানে স্পিকারের পরে বিরোধী দল, সরকারি দল থেকে উনি মেন, সেও যদি চামচামি শুরু করে, আমরা চামচামি দেখতেছি তো, আমরা চামচামি রাশেদের দেখছি, আমরা চামচামি নুরুর দেখছি, এরকম অনেকেরই দেখতেছি। এই চামচামি করে ওরা যে জায়গায় চলে গেছে, ওনাদের তো এই জায়গায় যাওয়ার দরকার নেই। উনি একটা জায়গায় আছেন, উনি কেন মাননীয় প্রধানমন্ত্রী চামচামি করবে? উনি কেন এমন একটা কথা বলবে যেটা শুনলে যে কোনো মানুষই খুব ভালোভাবে নেবে না, যে উনি তারেক রহমানের মধ্যে বিদ্রোহী কবি নজরুলের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। যে তারেক রহমান কি এখন ভারত যাবেন কিনা, কিন্তু প্রশ্নটা আসলে তারেক রহমান ভারত যাবেন কি যাবেন না সেটা না। আসল প্রশ্ন হলো তারেক রহমান দিল্লি যাবেন কখন, কেন যাবেন এবং কি নিয়ে ফিরবেন। কারণ ডিপ্লোমেসিতে সফর স্রেফ কোনো শুভেচ্ছা সফর না। একটা পিএম লেভেল স্টেট ভিজিট হলো সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক সিগন্যাল। এটা বলে দেয় কে কাকে কতটা গুরুত্ব দিচ্ছে, কে কতটা লিভারেজ নিয়ে টেবিলে বসছে, আর কে আগে কনসেশন বা ছাড় দিচ্ছে। আর এখানেই আমরা জাজমেন্ট একটা কল খুব পরিষ্কারভাবে জানার চেষ্টা করব। সেটা হচ্ছে এই মুহূর্তে তারেক রহমানের দ্বিপাক্ষিক ভারত সফরে যাওয়া উচিত কিনা। ভারতের সঙ্গে আমরা কি সম্পর্ক বন্ধ করে দিব? একদম না, বরং উল্টাটা। উই শুড এনগেজ ইন্ডিয়া, টক টু ইন্ডিয়া, নেগোশিয়েট উইথ ইন্ডিয়া, কিন্তু ডোন্ট রাশ টু দিল্লি। কারণ এখন নিজে দিল্লি দৌড়ানোর চেয়ে দিল্লিকে আগে কিছু ডেলিভার করতে বাধ্য করা বাংলাদেশের জন্য অনেক বেশি লাভজনক। তাহলে চলেন এই ভিজিটকে ঘিরে যে পুরা দাবার বোর্ডটা আছে, এই দাবার বোর্ডটাকে আমরা একটু সহজে আমরা পাবলিকরা যেভাবে বুঝি এভাবে বুঝে নিই। 5ই আগস্ট 2024-এর পর বাংলাদেশ ভারত সম্পর্ক আর আগের জায়গায় নেই। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। এরপর বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ডও দিয়েছে। বাংলাদেশ তাকে ফেরত চায়, কিন্তু ভারত বলছে প্রসেস এখনো চলমান। কি সেই প্রসেস আল্লাহ মালুম। এখানেই জন্ম নিল হাসিনা ফ্যাক্টর। আর এটা এখন আর স্রেফ একটা এক্সট্রাডিশন কেস না, এটা এখন বাংলাদেশের সভরেন্টি ইস্যু হয়ে দাঁড়াইছে। সোজা বাংলায় বাংলাদেশের রাজনীতি কি ঢাকায় নির্ধারিত হবে, নাকি দিল্লির সাউথ ব্লক আর রয়ের অপারেশনাল স্পেস হয়েই থাকবে? শেখ হাসিনার বিষয়টা যদি আমরা একটা মাস্টার লিস্ট হিসেবে ভাঙি, তাহলে আমরা এখানে মোটামুটি 3টা লেয়ার দেখতে পাই। ফার্স্ট লেয়ারে হচ্ছে এক্সট্রাডিশন বা প্রত্যার্পণের ব্যাপারটা। বাংলাদেশ চাচ্ছে যে স্বৈরাচার ফেরত আসুক, কিন্তু ভারত বলছে যে আইনি প্রক্রিয়া চলমান। কিন্তু এই প্রক্রিয়ার কোনো ক্লিয়ার ডেডলাইন নাই। দিস ইজ আ ক্লাসিক ডিপ্লোম্যাটিক হোল্ডিং প্যাটার্ন। 2 নম্বর লেয়ারে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে পলিটিক্যাল অ্যাক্টিভিটি আর রয়ের ইন্টারফিয়ারেন্স।
ভারতের মাটিতে বসে সাবেক প্রধানমন্ত্রী বক্তব্য দিচ্ছেন, দলের লোকজনকে দিক নির্দেশনা দিচ্ছেন। এটা স্রেফ ফ্রিডম অফ স্পিচ হিসেবে ধরলে কিন্তু চলবে না। এটা ভারতের প্রচ্ছন্ন মদদে ক্রস বর্ডার পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স। দিল্লিকে বুঝতে হবে ভারতীয় মাটি যেন বাংলাদেশের বিরুদ্ধে কোনো রাজনৈতিক বা ডিপ স্টেট অপারেশনের প্ল্যাটফর্ম না হয়, তাহলে কিন্তু উল্টাটাও ঘটতে শুরু করতে পারে। এই বিষয়টা তাদের মাথায় রাখা উচিত। লেয়ার 3 হচ্ছে সভরেন্টি। বাংলাদেশ যদি স্বাধীন রাষ্ট্র হয় তাহলে রাজনীতির ফাইনাল হুইসেল বাংলাদেশেরই তো বাজানোর কথা। তাই আমাদের অবস্থান হওয়া উচিত ভেরিফাইয়েবল মুভমেন্ট। ফিজিক্যাল এক্সট্রাডিশনকে একমাত্র শর্ত বানিয়ে আলোচনা আটকে রাখাটা কিন্তু ভুল হবে, কারণ ভারত আদালতের অজুহাত দেখিয়ে বছরের পর বছর পার করে দেবে। আমাদের দাবি হবে নির্দিষ্ট টাইমলাইন, ভারতের মাটিতে পলিটিক্যাল অ্যাক্টিভিটি বন্ধ করা এবং বাংলাদেশে তার বিচারের যে ব্যবস্থা করা হয়েছে, যে রায় এসেছে, সেটার প্রতি ভারত যেন সম্মান দেখায় সেটা নিশ্চিত করা। আসেন ভারতের দীর্ঘদিনের কিছু হেজিমনিক ডিজাইন নিয়ে আবার একটু কথা বলি, যেগুলো ছাড়া এই সফর মূল্যায়ন করা দুরূহ, অনেকটা বোকামিও হবে। ফার্স্টেই ভারত আমাদের বিরুদ্ধে যে পানি সন্ত্রাস পরিচালনা করছে সে ব্যাপারে কথা বলতেই হবে। মে 2026-এ যৌথ নদী কমিশনের বৈঠক হয়েছে, ফারাক্কাও পরিদর্শন হয়েছে। কিন্তু মনে রাখবেন 1996 সালে 30 বছরে গঙ্গা পানি বন্টন চুক্তি এক্সপায়ার করছে এই বছরের ডিসেম্বরে। ভারত বর্ষার সময় বাঁধ খুলে দিয়ে আমাদের ডোবায়, আর খরা মৌসুমে পানি আটকে মরুভূমিতে পরিণত করে। তিস্তা চুক্তি ঝুলে আছে 1 যুগের বেশি সময় ধরে। পানি স্রেফ নদী না, এটা আমাদের কৃষি, খাদ্য নিরাপত্তা আর গ্রামীণ অর্থনীতির লাইফলাইন। সো এই হাইড্রোপেনাইজেশন বা পানি সন্ত্রাস বন্ধ না হলে কিসের দ্বিপাক্ষিক প্রেম? এবার আসি বর্ডার কিলিং আর ইলিগাল পুশিনের ব্যাপারে। সীমান্তে পাখির মতো গুলি করে হত্যা আর অবৈধভাবে লোক বাংলাদেশের ভেতর ঠেলে পাঠানো, যেটাকে পুশিন বলে, এটা কোনো বন্ধুত্বের লক্ষণ হতে পারে না। একদিকে রেড কার্পেট, অন্যদিকে সীমান্তে বিএসএফ এর গুলি। দিস ইজ নট এ সলিউশন, দিস ইজ নট অ্যাট অল অ্যাকসেপ্টেবল। এবার আসি ইন্ডিয়ার সেই বহুল প্রচলিত মাইনরিটি কার্ড আর ডেমোগ্রাফিক ন্যারেটিভটার প্রসঙ্গে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ভুয়া ন্যারেটিভ তৈরি করা, রংপুরের মতো স্পর্শকাতর এলাকা দখল করে হিন্দু ডেমোগ্রাফিক স্টেট বা হিন্দু বাংলাদেশ বানানোর অপপ্রচার, এগুলো স্রেফ মিডিয়া ট্রায়াল না, এগুলো বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করার একটা অ্যাসিমেট্রিক ন্যারেটিভ ওয়ারফেয়ার। ইকোনমিক সাবজুগেশন আর অ্যাসিমেট্রিক ট্রেডের ব্যাপারেও কথা বলতে হবে। ভারত থেকে আমদানি হয় প্রায় 5.81 বিলিয়ন, আর বাংলাদেশে রফতানি মাত্র 1.07 বিলিয়ন। একতরফা আমদানি পাওয়ার ডিল, এই যে আদানি পাওয়ার ডিল, এর মতো অসম চুক্তি, ভারতীয় ক্রেডিট লাইনের ফাঁদ, ট্রান্সশিপমেন্টের উপর নিষেধাজ্ঞা আর একমুখী কানেক্টিভিটি, এগুলো পার্টনারশিপ না। কানেক্টিভিটির নামে বাংলাদেশকে স্রেফ ভারতের 7 সিস্টার্সে একটা অংশ অথবা 7 সিস্টার্সে যাওয়ার একটা ট্রানজিট পয়েন্ট, এইটা হতে দেওয়া যাবে না। তাহলে বাংলাদেশের আসল লিভারেজটা কোথায় সেটাও তো আমাদের বুঝতে হবে। ইন্ডিয়া যেমন একটা খুব বড় দেশ, তাদের সামরিক শক্তি আর অর্থনৈতিক আয়তনও অনেক বড়, দ্যাটস এ ফ্যাক্ট। কিন্তু বাংলাদেশের এমন কিছু স্ট্র্যাটেজিক অ্যাসেট আছে যা ইন্ডিয়া চাইলেও কখনো ম্যানুফ্যাকচার করতে পারবে না। যেমন এই যে চিকেন নেক ভার্সাস তাদের ট্রানজিট লাইন, শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক ভারতের জন্য মারাত্মক সামরিক দুর্বলতা। তাদের 7 সিস্টার্সে যাতায়াত ও রসদ সরবরাহের জন্য বাংলাদেশের ভূখণ্ডই সবচেয়ে বড় ও নিরাপদ মাধ্যম। ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলের সংযোগের চাবিকাঠি কিন্তু বাংলাদেশের হাতে। এমনকি 2 দিন আগে আমরা দেখলাম ইলেকট্রিসিটি নেওয়ার জন্য বাংলাদেশের ভেতর দিয়ে লাইন নেওয়ার পরিকল্পনা তাদের করতে হয়। তারেক রহমানের সিকোয়েন্সিংটা খেয়াল করুন। তিনি প্রথম সফর করলেন কোথায়? মালয়েশিয়া। এরপর তিনি গেলেন কোথায়? চীন। 2026-এর জুনে চীনের সাথে বন্দর, পানি সম্পদ, ট্রেড, তারপর নিউ এনার্জি, তারপর ডিজিটাল ইকোনমি, তারপর এআই নিয়ে যেসব চুক্তি হয়েছে তার মেসেজ খুব পরিষ্কার। বাংলাদেশের হাতে অপশন আছে, একমাত্র ভারতই আমাদের গন্তব্য হতে পারে না। নয়, আমরা ভারত থেকে নির্ভরতা সরিয়ে চীনের উপর নতুন নির্ভরতা বানাবো এমন কথা বলছি না। আমাদের ডক্ট্রিন হবে বাংলাদেশ ফার্স্ট, মাল্টি অ্যালাইনমেন্ট, স্ট্র্যাটেজিক অটোনমি। সহজ কথায় বন্ধুত্ব সবার সঙ্গে, কিন্তু কারো উপরে অন্ধ নির্ভরতা বাংলাদেশ আর করতে চায় না। এখন ধরেন এখনই যদি তারেক রহমান দিল্লিতে যায় তাহলে ড্যামেজগুলো কি হতে পারে? একটা হচ্ছে শেখ হাসিনা দিল্লিতে বসে হুঙ্কার দিচ্ছে যে বর্ডার কিলিং চলছে, তারপর হচ্ছে তিস্তা সমাধান হয়নি, ট্রেড ডেফিসিট আগের মতোই আছে, আর বাংলাদেশের নতুন পিএম দিল্লি গিয়ে মোদির সাথে হ্যান্ডশেক করে ছবি তুলে আসলেন। ব্যাপারটা দেখতে কেমন লাগবে? বাংলাদেশে প্রশ্ন উঠবে, তিনি দিল্লি তো গেলেন ঠিকই, কিন্তু কি নিয়ে ফিরলেন? তার বিমানে করে কি শেখ হাসিনাকে ফেরত দেওয়া হবে? তিনি দিল্লি যাওয়া উপলক্ষে কি ফারাক্কাবাদ ধ্বংস করে দেওয়া হবে? গঙ্গার পানি ছেড়ে দেওয়া হবে? ডিপ্লোমেসিতে একটা সোজা নিয়ম আছে, ডোন্ট গিভ অ্যাওয়ে ইউর স্ট্রংগেস্ট কার্ড বিফোর আদার সাইড মুভ। মানে প্রতিপক্ষের চাল দেখার আগে নিজের কার্ড, শক্তিশালী কার্ড কখনো খেলতে হয় না। তারেক রহমান যদি সেপ্টেম্বরের ব্রিক্স আউটরিচ এঙ্গেজমেন্টে যান, সেটা হবে একটা মাল্টিল্যাটারাল ফোরাম, সেখানে বাংলাদেশের স্বার্থ তুলে ধরা যায়, কিন্তু সেটাকে দ্বিপাক্ষিক স্টেট ভিজিটের সাথে গুলিয়ে ফেলা যাবে না মোটেই। অনেকে বলছে তারেক রহমান না গিয়ে এখন তো আমাদের নতুন প্রেসিডেন্ট আছে, প্রেসিডেন্টকে তাহলে পাঠানো যায় কিনা তার প্রতিনিধি হিসাবে। আচ্ছা, এখন এই যে পিএম লেভেল যে সামিটটা আছে, এই সামিটের আগে দিল্লির সামনে বাংলাদেশকে 5টা স্পষ্ট শর্ত বা থ্রেশহোল্ড রাখতেই হবে। একটা হচ্ছে হাসিনার প্রসেসটা নিয়ে, এই যে প্রত্যার্পণ বা এক্সট্রাডিশনের আইনি অগ্রগতি এবং ভারতের মাটি থেকে হাসিনা যে আর পলিটিক্যাল স্টেটমেন্ট দিতে পারবে না, এটার গ্যারান্টি বাংলাদেশকে চাইতেই হবে। 2 নম্বর হচ্ছে পানির গ্যারান্টি, গঙ্গা চুক্তির ন্যায্য নবায়ন এবং তিস্তা চুক্তির টাইম বাউন্ড একটা রোড ম্যাপ তাদের কাছ থেকে আদায় করতে হবে। এই ব্যাপারে গঙ্গা নিয়ে আমার একটা সেপারেট এপিসোড আছে, চাইলে একবার একটু দেখে নিতে পারেন, এটা গতকালকে আমি ব্রডকাস্ট করছি। এবার আসি বর্ডার সিকিউরিটি। বর্ডারে চোখের পলকে পাখির মতো বাংলাদেশিদেরকে হত্যা এবং পুশিন, এটা 100% বন্ধ করতে হবে। আর হচ্ছে ট্রেড অ্যান্ড কমার্সের ব্যাপারে, যে বাংলাদেশের পণ্যের উপরে অপ্রয়োজনীয় শুল্ক দূর করতে হবে এবং নন ট্যারিফ ব্যারিয়ার যেগুলো আছে সেগুলো বন্ধ করতে হবে। আরেকটা হচ্ছে আদানি পাওয়ার চুক্তি পুনর্বিবেচনা করতে হবে এবং জ্বালানি ও বিদ্যুতের নিরবিচ্ছিন্ন নিশ্চয়তা ইন্ডিয়ার কাছ থেকে আমাদের আদায় করে নিতে হবে।
দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।